বাড়ছে আরএসএস, তাই কৈশোরকে ছুঁতে চায় বঙ্গ সিপিএম, নয়া রূপরেখার পরিকল্পনায় আলিমুদ্দিন। 1 ফেব্রুয়ারির মধ্যে ইডির মামলায় জামিন পাবেন পার্থ, জানাল সুপ্রিম কোর্ট, তবে এখনই জেলমুক্তি নয়। বড়দিনের আগে রাজ্যে সমহিমায় শীত, শৈত্যপ্রবাহ 5 জেলায়, কেমন ঠান্ডা থাকবে কলকাতায়। নমস্কার, আপনারা দেখছেন মুর্শিদাবাদ নিউজ সংবাদ। আজকে তাজা কয়েকটি খবর। এ কথা সর্বজনবিদিত যে আরএসএসই বিজেপিকে চালায়। সমাজের বিভিন্ন স্তরে সংঘের যে সংগঠনের যে নকশা রয়েছে তা ওই মুহূর্তে দেশে আর কারো নেই। শুধু ছাত্র যুব সংগঠন দিয়ে হচ্ছে না, কিশোর বয়সকে ছুঁতে পৃথক সাংগঠনিক রূপরেখার পরিকল্পনা করছে রাজ্য সিপিএম। দলের প্রথম সারির নেতারা একান্ত আলোচনায় স্পষ্টই জানাচ্ছেন, আরএসএস যেভাবে বৃদ্ধি পাচ্ছে তাতে কৈশোরকে ছুঁতে না পারলে সিপিএমকে আরও খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হবে, এবং তাতে খুব বেশি সময় লাগবে না। ফলে আরএসএস যে বয়সকে টার্গেট করে শাখা গঠন শুরু করে সেই বয়সকেই ধরতে চাইছে সিপিএম। কিন্তু তা কতটা বাস্তবায়িত করা যাবে তা নিয়ে সংশয়ও গোপন করছেন না দলের প্রথম সারির নেতৃত্ব। কারণ সারা বিশ্বে যখন মতাদর্শগতভাবে কমিউনিজম চ্যালেঞ্জের মুখে প্রায় সর্বত্রই তা উঠেও গিয়েছে, তখন ভারতে তারা বৈপ্লবিক কিছু করে ফেলবে সেটা সম্ভব নয়। কেরলে বালাসঙ্গম নামে সংগঠন রয়েছে সিপিএমের, সেখানে শিশু কিশোরেরা ঐক্যবদ্ধ হয়। সেই বাহিনী কার্যত সেনাবাহিনীর মতো শৃঙ্খলাপরায়ণ। বাংলায় কিশোর বাহিনী থাকলেও সেই সংগঠন তেমন শক্তিশালী নয়। উল্লেখ্য, কবি সুকান্ত ভট্টাচার্য চরিত্র গঠনের যে দর্শন নিয়ে কিশোর বাহিনী তৈরি করেছিলেন সেই দর্শনেই চলে। তবে সরাসরি তাতে সিপিএম হস্তক্ষেপ করে না, মূলত সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যেই সীমাবদ্ধ থাকে কিশোর বাহিনীর কাজকর্ম। ক্ষমতায় থাকার সময়ও এ রাজ্যে কিশোর বয়সকে রাজনৈতিকভাবে ধরার জন্য সিপিএমকে বিশেষ কিছু করতে দেখা যায়নি। তবে একদা স্কুল পড়ুয়াদের মধ্যে এসএফআই এর ব্যাপ্তি বৃদ্ধি করতে সচেষ্ট হয়েছিল আলিমুদ্দিন স্ট্রিট। কিন্তু একটা সময়ের পরে সেই উদ্যোগও ঔপচারিক হয়ে যায়। কলেজ বিশ্ববিদ্যালয় হয়ে ওঠে ছাত্র সংগঠনের অগ্রাধিকার। কেরল ছাড়া তেলেঙ্গানা, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশেও সিপিএমের এই কিশোর সংগঠন রয়েছে। দলের যে কোনো বড় কর্মসূচিতে এই বাহিনী থাকে সামনের সারিতে। যদিও আলিমুদ্দিন বালাসঙ্গমকে হুবহু নকল করতে চায় না। রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের বক্তব্য, বালাসঙ্গমের একটা ইতিহাস রয়েছে। আমরা ওই রকম করতে চাই না। বিকল্প পথ কি সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলেননি সেলিম। তবে দলীয় সূত্রের খবর, বাংলার বাস্তবতা অনুযায়ী সিপিএম চাইছে কিশোর মনকে ছোঁয়ার রূপরেখা তৈরি করতে, যার মূল বিষয় হবে শরীরচর্চা এবং সাংস্কৃতিক চর্চা। সেখানে রাজনীতির ছোঁয়া থাকবে না, কিন্তু নির্দিষ্ট দর্শন থাকবে, যেমনটা থাকে আরএসএসের ক্ষেত্রে। সংঘের যারা নেতৃত্ব দেন বহুলাংশেই তারা থাকেন অদৃশ্য। তবে কিশোর বয়সকে ছোঁয়ার জন্য সিপিএম তেমন অদৃশ্য নেতৃত্বকে ময়দানে নামাতে পারবে কিনা তা নিয়ে সন্দিহান অনেকে। এক প্রথম সারির নেতার কথায়, আমাদের কর্মীদের বড় অংশের এখন খাজনার থেকে বাজনা বেশি। তারা মিছিলে 4টে লোক জুটিয়ে আনতে পারেন না, কিন্তু ফেসবুকে ছবি ছড়াতে কম যান না। এই ভেসে থাকায় অভ্যস্ত হয়ে যাওয়াদের নিয়ে আরএসএস ধাঁচের সংগঠন তৈরি করা মুশকিল। সিপিএমের একটি সংগঠন রয়েছে, বঙ্গীয় সাক্ষরতা প্রসার সমিতি। গুরুত্বের অভাবে তাতেও জং ধরেছে। সেই সংগঠনকে কিভাবে নতুন ভূমিকায় নামানো যায় সেই আলোচনাও শুরু হয়েছে দলের মধ্যে। 2011 সালে বামেরা বাংলার ক্ষমতা থেকে চলে যাওয়ার পরে রাজ্যে সংঘের শাখার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। অনেক সময় এই পরিসংখ্যানকে বাম নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং সংঘের বোঝাপড়া বলে দাবি করেন। তৃণমূল তৈরির অব্যবহিত পরে তৎকালীন সংঘ নেতৃত্ব মমতার যেভাবে প্রশংসা করেছিলেন সে কথা তুলে ধরেন সিপিএমের প্রায় সব নেতা। যদিও অতীতে সংঘ সম্পর্কে মমতার যে অবস্থানই থেকে থাকুক, ইদানিং তাতে বদল এসেছে বলেই অভিমত অনেকের। গত লোকসভা ভোটের আগে দাঁতনের সভা থেকে মমতা বলেছিলেন, আগে ভাবতাম আরএসএস মানে ত্যাগী, ওদের মধ্যে কিছু ভালো লোক ছিল, কিন্তু আজকে ভোগ করতে করতে ভোগী হয়ে গিয়েছে। এ কথা সর্বজনবিদিত যে নেপথ্য আরএসএসই বিজেপিকে চালায়। সমাজের বিভিন্ন স্তরে সংঘের যে সংগঠনের যে নকশা রয়েছে তা ওই মুহূর্তে দেশে কারো নেই। উল্লেখ্য, 2025 সালে সংঘের 100 বছর শতবর্ষে পা রাখতে চলা সংঘ তাদের অনেকগুলি ঈপ্সিত চাহিদাই মিটিয়ে ফেলতে পেরেছে। তার মধ্যে অন্যতম জম্মু কাশ্মীর থেকে বিশেষ সাংবিধানিক মর্যাদা প্রত্যাহার, 3 তালাক প্রথার বিলোপ, এক দেশ এক ভোট এর প্রস্তাবও বৃহস্পতিবার পাশ করে দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। আগামী সপ্তাহেই তা সংসদে বিল আকারে পেশ হতে পারে। অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের পরিকল্পনাও রয়েছে কেন্দ্রের। তৃতীয় মোদী সরকার শরিকনির্ভর না হয়ে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেলে এতদিন সে সবের জন্য অপেক্ষা করতে হতো না। ফলে শতবর্ষে সংঘ তাদের চাহিদা মিটিয়ে ফেলতে পেরেছে।
অন্যদিকে অবিভক্ত কমিউনিস্ট পার্টি ভারতে শতবর্ষের বেশি পথ চলে ফেলেছে। সে দিক থেকে তেমনভাবে বৃদ্ধি পায়নি তারা, বরং ক্রমে সাংগঠনিক শক্তি কমেছে তাদের। এর পাল্টা যুক্তিও রয়েছে, সেই অভিমত বলে ভারতের মতো অসংখ্য ধর্ম বর্ণ ভাষায় বিভক্ত দেশে কমিউনিস্ট পার্টির বৃদ্ধি সহজ নয়। সারা বিশ্বে যখন মতাদর্শগতভাবে কমিউনিজম প্রায় নিশ্চিহ্ন, তখন ভারতে তারা বৈপ্লবিক কিছু করে ফেলবে সেটা ভাবা বাতুলতা মাত্র। ধারাবাহিক ভোটে দেখা যাচ্ছে বাংলায় বামের ভোট রামের দিকে যাচ্ছে। যে প্রবণতা তৈরি হয়েছে তাতে বামেদের বাক্স থেকে যে ভোট চলে গিয়েছে তা ফিরবে কবে তা নিয়ে সন্দেহ রয়েছে সিপিএমের অনেক তাবড় নেতারও। আলিমুদ্দিনও অনুধাবন করছে বাংলার রাজনীতি যে দ্বিমেরু অক্ষে আবর্তিত হচ্ছে তা থেকে এখনই বার হওয়া মুশকিল। আবার সাংগঠনিক দিক থেকে নিচুতলায় বামেদের সমস্যার মুখে পড়তে হচ্ছে। সম্মেলন প্রক্রিয়ায় বহু জায়গাতেই দলের নথিতে সংঘের ভূমিকার কথা লেখা হচ্ছে, বিশেষত জঙ্গলমহল এবং সংখ্যালঘু মহল্লার পার্শ্ববর্তী এলাকায় সংঘের কাজকর্মের কথা লেখা হচ্ছে প্রতিবেদনে। সিপিএমের নেতারা মানছেন যে কাজ সংঘ করে তার জন্য দরকার ধৈর্যশীল সংগঠকের, ফলে চটজলদি যে ফলাফল মিলবে না তাও জানেন তারা, তবে দীর্ঘমেয়াদী ভাবনার প্রয়োজনীয়তার কথা মানতে আপত্তি নেই তাদের। প্রার্থীর জামিন মামলার শুনানি সুপ্রিম কোর্টে গত ৪ ডিসেম্বর শেষ হয়ে গিয়েছিল। রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন বিচারপতিরা, শুক্রবার সেই মামলার রায় ঘোষণা করা হল। জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামিন মঞ্জুর করল সুপ্রিম কোর্ট। ইডির মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে ১ ফেব্রুয়ারির মধ্যে পার্থ জামিন পাবেন। এ মাসের মধ্যেই চার্জ গঠন করতে হবে ইডিকে। জানুয়ারির তৃতীয় সপ্তাহের মধ্যে এই মামলার সঙ্গে গুরুত্বপূর্ণ সাক্ষীদের বয়ান নেওয়ার চেষ্টা করবে ট্রায়াল কোর্ট। পার্থকে ট্রায়াল কোর্টের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করতে হবে। ১ ফেব্রুয়ারির আগে যদি চার্জ গঠন এবং সাক্ষীদের বয়ান গ্রহণ হয়ে যায় তবে তার আগেও জামিন পেতে পারেন পার্থের বিরুদ্ধে সিবিআইয়ের মামলাটি এখনও রয়েছে, সেই মামলা নিম্ন আদালতে বিচারাধীন, এখনও তাতে জামিন পাননি পার্থ, ফলে এখনই তার জেলমুক্তি হচ্ছে না। পার্থের জামিন মামলার শুনানি সুপ্রিম কোর্টে গত ৪ ডিসেম্বর শেষ হয়ে গিয়েছিল। রায় ঘোষণা স্থগিত রেখেছিলেন বিচারপতিরা। ওই দিন পার্থের মামলায় সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল, তিনি যদি সত্যিই দুর্নীতিগ্রস্ত হয়ে থাকেন তবে এত সহজে জামিন পেতে পারেন না। নিয়োগ মামলায় তিনি ডামি সামনে রেখে দুর্নীতি করেছিলেন বলেও আশঙ্কা প্রকাশ করেছিল শীর্ষ আদালত, তবে শেষ পর্যন্ত শীর্ষ আদালত থেকে পার্থ জামিন পেলেন। জামিন পেলেও কোনো সরকারি পদে থাকতে পারবেন না পার্থ, জানিয়েছে শীর্ষ আদালত। তিনি বেহালা পশ্চিমের বিধায়ক, ট্রায়াল কোর্টে বিচার চলাকালীন একমাত্র ওই পদেই তিনি থাকতে পারবেন। পার্থের মামলায় এর আগে সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল, তার ঘনিষ্ঠের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছে, ঘুষের টাকা না হলে এত টাকা বাড়িতে কেউ রাখে না, এর দায় পার্থ এড়াতে পারেন না। হয়তো পার্থ ডামি সামনে রেখে দুর্নীতি করেছেন, তদন্ত একটি জায়গায় এলে তার জামিন নিয়ে বিবেচনা করা হবে। শুক্রবার তার জামিন মঞ্জুর হলেও এই সংক্রান্ত নির্দেশ কেবল ইডির মামলার ক্ষেত্রেই প্রযোজ্য হবে, জানিয়েছে সুপ্রিম কোর্ট। নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআইয়ের করা মামলায় জামিন চেয়ে আদালতে আবেদন করেছেন পার্থ। বিচার ভবনের বিশেষ সিবিআই আদালতে ওই মামলা বিচারাধীন। গত বৃহস্পতিবার সেই সংক্রান্ত শুনানিতে পার্থ নিজে সরাসরি বিচারকের কাছে জামিনের জন্য আবেদন করেন। তার আইনজীবী জানান, পার্থের বয়স ৭৩ বছর, তিনি অসুস্থ, যে কোনো শর্তে তাকে জামিন দেওয়া হোক। পার্থ নিজেও দাবি করেন তিনি নির্দোষ। উল্লেখ্য, ২০২২ সালে পার্থের ঘনিষ্ঠ অর্পিতার বাড়ি থেকে ৫০ কোটি টাকার বেশি নগদ উদ্ধার হয়েছিল। অর্পিতার পাশাপাশি পার্থকেও গ্রেফতার করা হয়। সেই থেকে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রীর। কেন্দ্রীয় সংস্থার দাবি, নিয়োগ মামলায় দুর্নীতির অন্যতম মূলচক্রী পার্থ। সম্প্রতি অর্পিতা জামিন পেয়ে বাড়ি ফিরেছেন। ইডির মামলায় পার্থের জামিন মঞ্জুর হল। নিয়োগ মামলায় মূল মামলাকারীদের আইনজীবী ফিরদৌস শামীম পার্থের জামিনের নির্দেশের পর বলেন, ট্রায়াল চলাকালীন বড়দিনের সপ্তাহ দুয়েক আগে জাকিয়ে শীত পড়া শুধু নয়, শৈত্যপ্রবাহও শুরু হচ্ছে রাজ্যে। অবাধ উত্তুরে হাওয়ার দাপটে চলতি সপ্তাহের গড়ুয়া থেকেই ধাপে ধাপে পারদপতন হচ্ছিল জেলাগুলিতে। শীতবিলাসীরা শীত কবে আসবে প্রশ্নের জবাব পেতে চলেছেন। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, বড়দিনের সপ্তাহ দুয়েক আগে জাকিয়ে শীত পড়া শুধু নয়, শৈত্যপ্রবাহও শুরু হচ্ছে রাজ্যে। অবাধ উত্তুরে হাওয়ার দাপটে চলতি সপ্তাহের গোড়া থেকেই ধাপে ধাপে পারদপতন হচ্ছিল দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার ১৩ ডিগ্রিতে নামে কলকাতার পারদ। এই পরিস্থিতিতে হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী কয়েকদিন কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচেই থাকবে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং বীরভূম, পশ্চিমের এই ৫ জেলায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শৈত্যপ্রবাহ চলতে পারে। আগামী ৫ দিন রাজ্যের জেলাগুলিতে তাপমাত্রার বিশেষ হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ডিগ্রি কম থাকবে। সাধারণত
রাতের তাপমাত্রা যদি 10 ডিগ্রি বা তার নিচে নেমে যায় এবং স্বাভাবিক সর্বনিম্ন তাপমাত্রার থেকে তা যদি অন্তত 5 ডিগ্রি কম হয়, সেটাকে আবহবিজ্ঞানে বলা হয় শৈত্যপ্রবাহ। সকালের দিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশা থাকবে। কুয়াশা থাকবে দক্ষিণের পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমানেও। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 24.3 ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সারাদিনে সর্বোচ্চ তাপমাত্রা 24 ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা 13 ডিগ্রি থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। আকাশ মেঘমুক্ত এবং রোদ ঝলমলে থাকবে। আপাতত রাজ্যের সর্বত্র শুষ্ক আবহাওয়া থাকবে, কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই।